আসসালামু আলাইকুম সবাইকে। অপরিণত বন্ধন গল্পের 14 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। তুরজান বলল, চল আজকে তোকে দেখাই অজ্ঞান হয়ে যাওয়া মানুষের সাথে কি করা উচিত। তুরজানের কোলের মধ্যে থাকা অবস্থাতেই রুজার বুকের ভেতরটা কেমন যেন ধুকপুক করে উঠছে। অথচ তুরজান কথাটা বলে একদম স্বাভাবিক ভঙ্গিতে হাঁটছে তুরজান। আর রুজা রুজা একেবারে ফ্রিজ তড়িঘড়ি করে বলল, এই নামান আমাকে। তুরজান বলল, কেন, তুই না অজ্ঞান হয়ে গেছিস? তাহলে নামাবো কেন? এবার একটু রুজা জুড়ে বলল, আমি অজ্ঞান হয়নি, নামান। তুরজানের ঠোঁটে মুচকে হাসি রেখে বলল, আরে না, তুই একটু আগে বললি অজ্ঞান হয়ে গেছিস, আমি আবার অসুস্থ মানুষের সেবা করতে পারি। রোজা বলল, প্লিজ নামিয়ে দিন, প্রমিস আর এমন করব না, আপনার সব কথা শুনবো। তুরজান বলল, কতদিন? রোজা আনমনেই বলল, আজীবন, কিন্তু এখন নামিয়ে দিন। তুরজান বলল, তুই মিথ্যে বলে নাটক করলি, আজকে তার শাস্তি দিব। রোজা চোখ বড় বড় করে তাকালো, তারপর বলল, আমাকে আবার কেমন শাস্তি দিবেন? তুরজান বলল, ভিআইপি ট্রিটমেন্ট চিনিস? ভিআইপি ট্রিট দিব তোকে, চল দেখাই। রোজা এবার সত্যি সত্যি বিরক্ত হয়ে গেল, তারপর বলল, আপনি একদম পাগল, বিরক্ত, অসভ্য, বিটকেল, হিটলার। তুরজান বলল, সব আমার একমাত্র বউয়ের জন্যই। এই এক কথার জন্য আবারও থেমে গেল সময়। রোজা আর কিছু বলল না, শুধু চুপচাপ রইল। এখন তুরজানকে খোঁচানো মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। তুরজান সরাসরি রান্নাঘরে ঢুকে গেল, রোজাকে কাউন্টারের উপর বসিয়ে দিল, তারপর বলল, এখন বসে থাক এখানে। রোজা বলল, আমি নিজেই বসতে পারি। গভীর গলায় বলল, তা কি কি পারিস? রোজা ঠোঁট ফুলিয়ে বসে রইল। তুরজান ফ্রিজ খুলে নুডলস রান্না করতে যা লাগবে বের করে তারপর একদম স্বাভাবিকভাবে রান্না শুরু করলো। রোজা অবাক হয়ে তাকিয়ে আছে, তারপর বলল, আপনি রান্না পারেন? তুরজান বলল, না। রোজা বলল, তাহলে করছেন কেন? তুরজান বলল, তোকে খাওয়ানোর জন্য, পরে আবার তোর বাপকে বলবি আমি সারাদিন না খেয়েছিলাম। এমনিতেই তোর বাপ বলল কিছু লাগলে আমাকে বলতে, এখন তার কথা অনুযায়ী তার মেয়ের সেবা করছি। একদম স্বাভাবিকভাবে উত্তর দিল তুরজান, কিন্তু রোজা থেমে গেল, তার বুকের ভেতরটা আবারও কেঁপে উঠল। তুরজান নুডলস বানাতে লাগলো, কিন্তু তার চোখ বারবার চলে যাচ্ছে রোজার হাতের দিকে। লাল হয়ে গেছে, হালকা ফুলা, তার চোয়াল শক্ত হয়ে গেল। হঠাৎ জিজ্ঞেস করলো, ব্যথা করছে? রোজা একটু চুপ থেকে বলল, একটু একটু জ্বলছে। তুরজান কিছু বলল না, চুপচাপ নিজের কাজ করতে লাগলো। তারপর বলল, আমি তো বলেছিলাম রান্না না করতে। রোজা এবার রেগে গেল, সবকিছুতে আপনার কথা শুনতে হবে। তুরজান থেমে গেল, ধীরে ঘুরে তাকালো, তারপর বলল, সবকিছু না, কিন্তু যেগুলো তোর ক্ষতি করে সেগুলোতে শুনতে হবে। আজকের কথা শুনলে এত কষ্ট করতে হতো না। তোর কি মনে হয় আমি তোর খারাপ চাই? রোজা নিচে তাকিয়ে বলল, না। তুরজান বলল, তাহলে? রোজা আর কিছু বলল না। কিছুক্ষণ পর নুডলস রেডি। তুরজান প্লেট তুলে এনে রোজার সামনে ধরলো, রোজাকে বলল, রেডি আপনার নুডলস, মহামান্য নেওয়াজ রানী। কথা শেষ করলো না, চামচে তুলে মুখের কাছে ধরলো। রোজা অবাক, হাঁপাস করছে তুরজানের এমন ব্যবহারে। তারপর বলল, আপনি? তুরজান বলল, চুপ করে খা। রোজা আর কিছু বলল না, চুপচাপ মুখে নুডলস পুরে খেতে লাগলো। টেস্ট বহুত ভালো, মানে কোনো ছেলে এভাবে গুছিয়ে রান্না করতে পারে তা রোজার জানাই ছিল না। রোজার অবাধ্য চোখ বারবার তুরজানের দিকে চলে যাচ্ছে। হালকা হেসে বলল তুরজান, এত তাকাচ্ছিস কেন, ভালো হয়নি রান্না? রোজা হকচকিয়ে গেল, তারপর বলল, আমি তাকাচ্ছি না। তুরজান বলল, আমি অন্ধ না, তবে। বলেই থেমে গেল। রোজা তুরজানের থেকে প্লেট নিয়ে হাঁটা ধরলো তুবার রুমে। তুবা বিছানায় বসে আছে, ফোনটা হাতে নিয়ে বারবার স্ক্রিন অন করছে আর অফ করছে। অচেনা লোকটাকে নিয়ে কৌতূহল বেড়েই যাচ্ছে। কে সে, কি বা তার পরিচয়? অপেক্ষা করতে বলে সে আজ দুদিন আর ফোন দেয়নি। তুবাও অভিমানে ফোন দেয়নি। তুবাও পাগল, তা না হলে একটা ছেলেকে কিভাবে নাম পরিচয় না জেনে নিজের মোতাবেক অন্য অনুসারে কেউ ভালোবাসতে পারে? সে অপেক্ষা করেছে, কিন্তু কিসের জন্য? একটা অচেনা মানুষ, একটা অচেনা কণ্ঠ, এখন নিজের কাছে নিজেই অচেনা। তবুও কেন মনে হচ্ছে ওই মানুষটাই তার নিজের মনেই বলল, তুবা, আমি কি পাগল হয়ে যাচ্ছি? তারপর ধীরে ধীরে বলল, অচেনা ব্যক্তি, আপনি আসবেন তো, নাকি আমি ধুকে ধুকে মরে যাব? আপনি তো আগেই পরিচয় দিতে পারতেন কে আপনি। আমি না হয় অন্য কেউ ভেবে পরিচয় জানার প্রয়োজন বোধ মনে করতাম না, কিন্তু আপনি তো আর আমাকে অন্য কেউ ভাবেননি। তাহলে কেন এই পরিস্থিতিতে আমাকে ফেলে দিয়ে উধাও হলেন? তুবাকে নুডলস খাইয়ে দিয়ে বিকেলের দিকে রোজাও তুবার সাথে ব্যালকনিতে বসে আকাশের দিকে তাকালো। আকাশ আজকে অদ্ভুত রূপে সেজে আছে, হয়তো বৃষ্টি নামতে পারে। বর্ষাকাল মানে ভেজা মাটির স্নিগ্ধ স্বেচ্ছেতে গন্ধ আর গাছগাছালির সতেজ প্রবর্তন। তোমাকে হাজার বুঝিয়েও কাজ হচ্ছে না, বরং ভেঙে পড়ছে। রোজারই বা কি করার? লোকটাকে চিনলে না হয় কথা ছিল, কিন্তু পরিচয়টাও তো জানা নেই কারোর। রোজা নীরব চোখে ঘন কালো আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ রোজা বলল, বৃষ্টি তোর অনেক পছন্দ, তাই না তুবা?
তুবা বলল, বৃষ্টি আমার ভীষণ পছন্দের। এই বৃষ্টির কারণে পৃথিবী নতুন রূপে সেজে ওঠে, আবার বৃষ্টি মানুষের মনের দুঃখকেও নিজের সাথে ভাসিয়ে নিয়ে যায়। রোজা বলল, কিন্তু জানিস আমার এই বৃষ্টির আগের আকাশটা ভীষণ পছন্দের। এই নিকশ কালো আকাশ, বাতাসের তীব্রতা, গাছগাছালি হেলে দুলে ওঠা, আর অবশেষে অনেক প্রিয় বৃষ্টি হয়ে ঝরে পড়া, তাদেরকে একটুখানি ছুঁয়ে দিয়ে মনের স্বাদ মেটানো। আর আর কথা বলল না। তুবা ফোনে কল আসতেই যেন প্রণয়গুচ্ছ আন্দোলিত হতে লাগলো। অবশেষে অপেক্ষার অবসান। অথচ মানুষের ভাবনা অনুযায়ী সবকিছু কি হয়? হয়তো না। তেমনি ফোনের স্ক্রিনে চোখ পড়তে আবারও আধার নামলো মনে। তুবাকে একভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রোজা ফোনের দিকে এগিয়ে গেল। দেখলো তাজারুল নেওয়াজ ফোন করেছে। রোজা নিজেই কল রিসিভ করলো। অপাশ থেকে তিনি বললেন, আজকে রাতে ঝড় হওয়ার সম্ভাবনা আছে, রাস্তাঘাটে গাড়ি চলবে না, আর গ্রামের রাস্তায় বৃষ্টির দিনে চলাচল সম্ভব নয়, তাই আজকে রাত এখানেই থাকতে হবে সবাইকে। দু বোনকে ভালো করে বুঝিয়ে বলল ভয় না পেতে, আর ভয় পেলে তুরজানের রুমে গিয়ে থাকতে। তুরজানকে তিনি বলে দিবেন, যদিও রোজা আর তুবা ঝড়ে ভয় পায় না, তবুও বড়রা যেহেতু বাড়িতে নেই তাই সাবধান করা। তারপর কিছুক্ষণ কথা বলে ফোন রাখলেন তাজারুল নেওয়াজ। কিন্তু সবাই গ্রামে থাকলেও চিন্তায় রয়ে গেল দু বোন। মুস্তফা নেওয়াজ জানে রোজা ভয় পাবে না, তবুও তো বাবার একটু চিন্তা বেশিই করেন মেয়েদের নিয়ে। তিনি ফোন বের করে কল করলেন তুরজানকে। এই প্রথমে হয়তো তিনি রোজার জন্য তুরজানকে কল করলেন। তিনি তুরজানকে হিসাব বুঝিয়ে দিলেন, আজকে তুরজানের ঘুম নেই, আজকে বইয়ের পিছনে জেগে সময় দিতে হবে। এমনিতেই তুরজান ঘুমাতো না, এখন তো একটা সুযোগ পেয়ে গেছে। এমনি এমনি তো আর বাড়িতে রাখেনি বউকে। 10 বছরে যে দেখার তৃষ্ণা ছিল সব চুকিয়ে নেবে। কল কেটে তুবাকে আর রোজাকে কল দিয়ে বই খাতা নিয়ে তুরজানের রুমে হাজির হতে বলল। তুবা যদিও এই অবস্থায় ভাইয়ের সামনে যাওয়ার ইচ্ছে নেই, আর রোজাও এখন পড়তে চায় না, তবে দুজনেই না গেলে কেমন হয়। তুবা বিছানায় শুয়ে বলল, প্লিজ রোজা, আজকের মতো বাঁচিয়ে দে। ভাইয়া এই অবস্থা দেখলে আমাকে হাজার প্রশ্ন করবে। রোজা বলল, তোর দরজাল ভাই আমাকে এক পেলে হাজার গুছিয়ে দেবে, পারবো না আমি যেতে, তার থেকে চল দুজনেই ঘুমাই। রোজা বলেই বিছানায় যেতে গেলে তুরজানকে দেখে থেমে গেল। তুরজান আবার তাদের কথা শুনে ফেলেনি তো। তুরজান দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, স্টুপিডের দল, তোদের দুজনকে ঠিক কতক্ষণ আগে রুমে যেতে বলেছি? রোজা মাথা তুলে তাকালো, দেখলো তুবা এমন ভাবে কাঁথা মুড়িয়ে দিয়েছে যেন গভীর ঘুমে আক্রান্ত সে। একটু নড়চড় নেই। রোজার বলতে ইচ্ছে করছে, বাহ তো বাবা, আমাকে ফাঁসিয়ে দিয়ে নিজে ঘুমের অভিনয় করছিস। যখন তোর ভাই এলো আমাকেও সংকেত দিতে পারতিম। ভাবনার মাঝে তুরজান ডাক দিল, এই যে ম্যাডাম এদিকে। রোজা বলল, কি? তুরজান বলল, কতক্ষণ আগে ডেকেছি, নাকি কথা কানে যায়নি কোনটা? রোজা বলল, আমার ঘুম পাচ্ছে, দেখুন কি ভালো ওয়েদার, জানেন এই ওয়েদারকে স্লিপিং ওয়েদার বলা হয়। আর তুরজান বলল, কোন বিজ্ঞানী বলেছে? রোজা তো পড়বে না বলে আবল তাবল বকছে, এখন বলবে কেমন করে কোন বিজ্ঞানী এই সংজ্ঞা দিয়েছে? আদৌ কি কেউ এমন সংজ্ঞা দিয়েছে কিনা তাই তো রোজাই জানে না। রোজা একটু গলা খাকারি দিল, মুখে জোর করে আত্মবিশ্বাস আনার চেষ্টা করলো, তারপর বলল, এই মানে আমি নিজেই বলেছি। তুরজান ভ্রু তুলে তাকালো, তারপর বলল, ও নতুন বিজ্ঞানী পাওয়া গেছে আমাদের বাড়িতে, তার নাম কি আপনার ম্যাডাম? রোজা থমকে গিয়ে বলল, রোজা স্মিতা মেহরুজ অ্যান্ড রোজা নেওয়াজ। কথাটা বলে নিজেই থেমে গেল। তুরজানের চোখ এক মুহূর্তের জন্য অন্যরকম ঝিলিক খেললো, ঠোঁটের কোণে চাপা হাসি। নেওয়াজ, ভালো লাগছে শুনতে। রোজা অপ্রস্তুত হয়ে গেল, তারপর বলল, মানে আমি ওইভাবে বলিনি। তুরজান বলল, যেভাবেই বলিস আমি তো ওইভাবেই শুনেছি। দুজনের মাঝখানে কয়েক সেকেন্ডের নীরবতার অবস্থান। বাইরে হালকা বাতাসের শব্দ, দূরে মেঘের গর্জন। হঠাৎ তুরজান সোজা হয়ে দাঁড়িয়ে বলল, চল বই নিয়ে আমার রুমে। রোজা বলল, কিন্তু আমি। তুরজান বলল, আরেকটা কথাও না, 5 মিনিটের মধ্যে না এলে নিজে এসে নিয়ে যাব। বলেই সে রুমে চলে গেল। রোজা দাঁড়িয়ে রইল, মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলল, হিটলার কোথাকার। তবুও শেষমেশ বই খাতা নিয়ে তুরজানের রুমে একাই যেতে হলো। তুবা ঘুমের অভিনয় করতে করতে সত্যিই ঘুমিয়ে গেছে, হয়তো ক্লান্ত শরীর তাই। তুরজানের রুমে ঢুকতেই ঠান্ডা হাওয়া লাগলো। এসি চলছে, এই বর্ষণের ওয়েদারেও এসি ছেড়ে রেখেছে। তুরজান বিছানার পাশে টেবিলে বসে আছে, তারপর বলল, আসেন ম্যাডাম, আজকে পড়াতে হবে। কি আর করার, এই অনিচ্ছা সত্ত্বেও পড়তে বসলো। তুরজান প্রত্যেকটা টপিক ভালো করে বুঝিয়ে আবার রোজাকে বলল তুরজানকে বুঝিয়ে দিতে। রোজা পড়ার ফাঁকে ফাঁকে মনে মনে তুরজানকে বকা দিতে থাকলো। এভাবেই সন্ধ্যা গড়িয়ে ঘড়ির কাঁটা 9টার ঘরে পৌঁছালো। রোজা উসখুস করছে, এখন পড়তে ইচ্ছে করছে না। বাইরে তুমুল বর্ষণ, যদিও এই ওয়েদারে বৃষ্টি ভেজার এক অদ্ভুত অনুভূতি জেগে ওঠে। রোজা তুরজানের দিকে তাকালো, বেডের সাথে আদর্শ হয়ে ফোন স্ক্রল করছে। রোজার ঘাড়ে পড়া গুছিয়ে দিয়ে নিজে দিব্যি ফোন ঘাটছে। রোজা মিনমিন করে বলল, তুরজান ভাই। ফোনে দৃষ্টি রেখেই বলল তুরজান, রোজা বলল, এই ওয়েদারে পড়তে ইচ্ছে করছে না। তুরজান বলল, এই ওয়েদারে মানুষ সবচেয়ে ভালো ফোকাস করতে পারে, ফাঁকিবাজি কম করে পড়, আমি কিন্তু সব পড়া চাই। রোজা বলল, আপনি না একদম রোবট,
এই ওয়েদারে নিজে ফোন দেখছেন অথচ আমাকে বইয়ের পাতায় মুখ ডুবাতে বলছেন। তুরজান বলল, তুই একদম ডিস্টারবেন্স, পড়া বাদ দিয়ে আমাকে দেখছিস? রোজা মুখ ফুলিয়ে বসে গেল। কিছুক্ষণ পড়া চললো, কিন্তু রোজার মন একদমই বসছে না। বাইরে মেঘ গর্জন করছে, বাতাসের শব্দ বাড়ছে। হঠাৎ করে ঝপঝপ বৃষ্টির স্বর যেন রোজাকে ডাকছে। রোজা পড়ার টেবিল থেকে উঠে তুরজানের সামনে দাঁড়ালো, তারপর বলল, আমার ফোন রুমে আছে, আপনার ফোনটা দিন। তুরজান বলল, কি করবি? রোজা বলল, আপনি যা করছেন তাই করব, দিন তো ফোনটা। বলে তুরজানের হাত থেকে ফোন নিতে গেল, ফোনটা ধরেও ফেলেছিল, কিন্তু তুরজান ফোনটা অন্য পাশে ধরতেই হুড়মুড় করে সোজা হয়ে পড়লো বেডের উপর। পরে চোখ মুখ খিচে ধরলো, সিলিং এর দিকে মুখ ফিরে উঠতে গেলে তুরজান রোজার মুখের ওপর নিজের মুখ নিয়ে গেল। রোজার মুখে তুরজানের নিঃশ্বাস আশ্রে পড়ছে। যদিও দুজন দুদিকে, রোজা উঠতে গেলেই মহাবিপদ। তুরজানের ঠোঁটে নিজের কপাল ঠেকবে। রোজা দু হাতে মুখ ঢেকে নিতেই তুরজান ঘুর লাগা দৃষ্টি ফেলে রোজার দু হাত নিজের এক হাতের মুঠোয় নিয়ে নিল। হঠাৎ তুরজানের এমন আচরণে রোজা যেন আকাশ থেকে পড়লো। কাপা কাপা গলায় বলল, তুরজান ভাই, আমার ভয় করছে, প্লিজ ছেড়ে দিন। তুরজান বলল, ধরেছি আমি যে ছাড়ার কথা বলছিস। রোজা আর কিছু বলতে পারলো না, তবে অবাক হলো তুরজানের কথায়। সে নিজের হাতে রোজার হাত ধরে রেখেছে, বলছে আমি ধরেছি নাকি? তুরজান আরেকটু মুখ এগিয়ে এনে বলল, ফারদার ভুলো আমার ফোন এভাবে ধরার সাহস করবি না, আর বিশেষ করে যখন আমার হাতে ফোন থাকবে। রোজা কি বলবে? এই লোকের হাতে ফোন থাকাকালীন ফোন ধরা যাবে না মানে কি? ফট করে বলল, আপনি কি 18+ কিছু দেখেন যে আপনার হাত থেকে ফোন নেওয়া যাবে না? তুরজান বলল, স্টুপিড, মাথার মধ্যে বাজে চিন্তা ছাড়া কিচ্ছু নেই, সারাক্ষণ এইসব ফালতু জিনিস ভাবিস আর অন্য কেউ তাই মনে করিস। বলে রোজার হাত ছেড়ে উঠে বসলো, বসে বলল, আমার ফোনে ইম্পর্টেন্ট ডকুমেন্ট থাকে, তাই বলেছি ফোন টাচ করতে নিষেধ করেছি। রোজার চোখ হঠাৎ জ্বলে উঠলো, সে এক ঝটকায় উঠে দাঁড়িয়ে বলল, বৃষ্টি। তুরজান মাথা তুলে তাকালো, তারপর বলল, কোথায় যাচ্ছিস? রোজা বলল, ছাদে। তুরজান বলল, রোজা। কথা শেষ হওয়ার আগে রোজা দৌড়। ছাদে ওঠে রোজা থমকে গেল। চারপাশে ঝুম বৃষ্টি, বাতাসে চুল উঠছে। কয়েক সেকেন্ড পর সে হাত দুটো ছড়িয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে পড়ল। উফ, মুখে এমন হাসি যেন পৃথিবীর সব সুখ এই মুহূর্তে। কিছুক্ষণ পর মনে হলো পিছনে কেউ আছে, তাকাতেই দেখলো তুরজান। চারিদিকে বৃষ্টির ঝুম শব্দ ভেজার আরো ইচ্ছাকে যেন বাড়িয়ে দিচ্ছে। যেমনি বৃষ্টি থামার নাম নেই, তেমনি রোজা হাত ছড়িয়ে ভিজে যাচ্ছে। রোজার পিছনে কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে তুরজান। সময় যেন থমকে গেছে, চারপাশে শুধু ঝুম বৃষ্টির শব্দ আর তাদের দুজনের নিঃশ্বাস। রোজা যেন বাচ্চাদের মতো বৃষ্টি উপভোগ করছে, ছাদে জমে থাকা পানিতে পা ডুবিয়ে হাঁটছে। তুরজান তাকিয়ে আছে ওর দিকে গভীর স্থির দৃষ্টিতে। তুরজান রোজার দিকে তাকিয়ে বলল, আর কতক্ষণ থাকবি? এবার জ্বর আসবে কিন্তু। রোজা আকাশের দিকে তাকিয়ে বলল, আর একটু থাকি, ভিজে তো গেছি, জ্বর আসলে এমনিতেই আসবে, আর ভিজলে কিছুই হবে না। তুরজান বলল, তাহলে সারা রাত তুই এখানে ভিজতে থাক। রোজা বলল, থাকবো। তুরজান একটু হেসে মাথা নাড়ালো। হঠাৎ কি ভেবে রোজা ছড়িয়ে রাখা হাত নিজের হাতে আবদ্ধ করলো। এক টানে নিজের দিকে করে তুরজান ঘুর লাগা কণ্ঠে বলল, সারা রাত বৃষ্টিতে ভিজবি, তারপর জ্বর হলে? রোজা বলল, আপনাকে আমার ভয় করছে, এমন কেন করছেন? এই এক কথায় তুরজান থেমে গেল। বউ তারা সারাদিন এই একই কথা বলেছে, আপনাকে আমার ভয় করছে। সে কি বাঘ না ভাল্লুক হয়ে গেছে? আচ্ছা, সে কেমন করছে? বৃষ্টি মাথায় করে সামনে বউ রেখে এমন চুপ করে দাঁড়িয়ে থাকবে নাকি? এর চেয়ে ছোট রোজাই ভালো ছিল, অন্তত নিচ থেকে সামনে পিছনে আশেপাশে ঘুরঘুর করত। আচমকায় বজ্রপাতের শব্দের কারণে রোজা চমকে উঠল। হঠাৎ আসা বজ্রপাতের আলোয় রোজার চোখ মুখ আলোয় ছিটা পড়ল। রোজা অজান্তেই তুরজানের দিকে এগিয়ে এসেছে। তুরজানের দিকে হঠাৎ এগিয়ে আসায় রোজার মুখ তুরজানের বুকের কাছে গিয়ে ঠেকল। মাতাল করা পারফিউম আর তুরজানের হৃদযন্ত্রের তীব্র হার্টবিট সে শুনতে পাচ্ছে। তুরজান দুহাত দ্বারা নিজের বাহুডোরে আবদ্ধ করে কোমরে হাত রাখলো রোজার। একে তো বৃষ্টির ঠান্ডা পানি, আর এক তুরজানের এভাবে কোমরে হাত রাখা। রোজার ভয়ে গোলাপি ঠোঁট তিরতির করে কাঁপতে লাগলো। অজানা ভয়ে চোখ বন্ধ করলো। তুরজান হালকা হেসে উঠল, তবে রোজারটা দেখার ভাগ্য হলো না। রোজা কোমরে রাখা হাত দুটো তুরজানের থেকে ছাড়ানোর জন্য ছটফট করে উঠল, তবে হাতের বাঁধন ঢিলা হওয়ার চেয়ে মনে হচ্ছে শক্ত হচ্ছে। বৃষ্টি আরো জোরে পড়তে লাগলো। হঠাৎ তুরজান রোজার ভেজা চুলে খোপা ছেড়ে দিল। চুলগুলো যেন ছাড়া পেয়ে অবাধ্যের ন্যায় পিঠ ছড়িয়ে কোমরের নিচ পর্যন্ত লেপটে গেল। মুখে লেপটে থাকা চুলগুলো কানের পাশে গুজে দিয়ে লম্বা কেশ রাশি দুভাগ করে সামনে ছড়িয়ে দিল। যদিও রোজার গায়ে ওড়না বৃষ্টির পানিতে ভিজে শরীরের সাথে লেপটে আছে। তুরজানের আঙুল স্পর্শে কেঁপে উঠল রোজা। আচমকায় বজ্রপাতের শব্দের কারণে রোজা চমকে উঠল। হঠাৎ আসা বজ্রপাতের আলোয় রোজার চোখ মুখে আলোর ছিটা পড়ল। রোজা অজান্তেই তুরজানের দিকে এগিয়ে এসেছে। তুরজানের দিকে হঠাৎ এগিয়ে এসে রোজার চোখ মুখ তুরজানের বুকের কাছে গিয়ে ঠেকল। মাতাল করা পারফিউম আর তুরজানের হৃদযন্ত্রের তীব্র হার্টবিট সে শুনতে পাচ্ছে। তুরজান দুহাত দ্বারা নিজের বাহুডোরে আবদ্ধ করে কোমরে হাত রাখলো রোজার। একে তো বৃষ্টির ঠান্ডা পানি, আর এক তুরজানের এভাবে কোমরে হাত রাখা। রোজার ভয়ে গোলাপি ঠোঁট তিরতির করে কাঁপতে লাগলো। অজানা ভয়ে চোখ বন্ধ করলো। তুরজান
হালকা হেসে উঠল, তবে রোজার তা দেখার ভাগ্য হলো না। রোজার কোমরে রাখা হাত দুটো তুরজান থেকে ছাড়ানোর জন্য ছটফট করে উঠল, তবে হাতের বাঁধন ঢিলা হওয়ার চেয়ে মনে হয় শক্ত হচ্ছে। বৃষ্টি আরো জোরে পড়তে লাগলো। হঠাৎ তুরজান রোজার ভেজা চুলের খোপা ছেড়ে দিল, চুলগুলো যেন ছাড়া পেয়ে অবাধ্যের নেই পিঠ ছুড়িয়ে কোমরের নিচ পর্যন্ত লেপটে গেল। মুখে লেপটে থাকা চুলগুলো কানের পাশে গুজে দিয়ে লম্বা কেশরাশি দুভাগ করে সামনে ছড়িয়ে দিল। যদিও রোজার গায়ের ওড়না বৃষ্টির পানিতে ভিজে শরীরের সাথে লেপটে আছে, তুরজানের আঙুলের স্পর্শে কেঁপে উঠল রোজা। তবে আসল ঘটনা বুঝতে পেরে তুরজানের হাত থেকে ছুটার জন্য মরিয়া হলো। ইস কি লজ্জা! তুরজান ছাড়লো না, বরং লোহমাখা কণ্ঠে বলল, এভাবে ভিজতে থাকলে ঠান্ডা লাগবে ম্যাডাম, তখন দায়ভার কে নিবে? রোজা বলল, আপনিও তো এখানে আছেন, আপনার ঠান্ডা লাগবে না? তুরজানের চোখে এবার অন্যরকম কিছু। সে হালকা ঝুঁকে এলো, ফলস্বরূপ দুজনের ঠোঁটের মধ্যে অল্প দূরত্ব থাকলো। সেই কণ্ঠ তারপর বলল, আপনি দেখছি আমাকে নিয়ে খুব সিরিয়াস হয়ে গেছেন, তা হঠাৎ আমার চিন্তা? রোজা কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। কি বা বলবে? রোজা কেনই বা তুরজানের চিন্তা করতে গেল? কিছুক্ষণের জন্যই দুজন চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর রোজা বুঝে ওঠার আগে তুরজান রোজাকে কোলে তুলে নিল। তারপর বলল, এই কি করছেন? তুরজান বলল, আপনার বাবার কথায় ভিআইপি ট্রিটমেন্ট চলছে ম্যাডাম আপনার, তা ঠান্ডা লাগবে তখন কি করবেন? তখন বৃষ্টি বিলাসের জন্য আপনার বাবা আমাকে দোষ দিবে, আমি এসব দোষ ঘাড়ে নিতে পারবো না। রোজা বলল, না মান, রুমে যাচ্ছি আমি হাঁটতে পারি। তুরজান বলল, সিঁড়িতে পানি পড়েছে, যদি পড়ে যান? রোজা বলল, আপনি যদি আমাকে নিয়ে হাঁটতে গিয়ে পড়ে যান তখন দুজনেরই কোমর ভাঙবে। তুরজান বলল, ও পড়বো না, আপনি আমার আমানত, আপনাকে জীবন দিয়ে হলেও আগলে রাখবো। রোজা হয়তো ভাবলো তুরজানের কাছে তার বাবা একদিনের জন্য রেখে গেছে, তাই এই কথা বলছে। কিন্তু বোকা হরিণী এটা বুঝলো না তুরজান সারা জীবনের কথা বলছে। সেই 9 বছর থেকে তুরজানের কাছে রোজা আমানত। তারপর বলল, এভাবে হুটহাট কাছে আসছেন কেন? আর কুলেই বা নিচ্ছেন কেন? আমি কি ছোট মানুষ যে এভাবে ট্রিট করছেন? তুরজান কোনো উত্তর দিল না। রুমে ঢুকে রোজাকে সোফায় বসিয়ে দিল। দুজনে ভিজে জবজবে নিজে তোয়ালে এনে রোজার মাথায় ধরে বলল, চুপ করে বস। রোজা বলল, আমি নিজেই তুরজান বলল, চুপ থাকতে পারিস না, সারাদিন বকবক করতেই থাকিস। রোজা চুপ করে গেল। তুরজান নিজের হাতে ওর চুল মুছতে লাগলো। নিজে আগে রোজার রুম থেকে রোজার কাপড় নিয়ে এসে ফ্রেশ হয়ে নিতে বলল। রোজা তুরজানের কথা মতো গিয়ে কাপড় চেঞ্জ করে এলো। তারপর রোজাকে পড়তে বসতে বললে নিজে ওয়াশরুমে চলে গেল। ঘড়ির কাঁটায় তখন রাত 10টার কাছাকাছি সময় চলমান। তুরজানের হঠাৎ করা এই দৃশ্য রোজার কাছে একদম নতুন। একটা মানুষ কাজিনকে এতটা কেয়ার করতে পারে? হয়তো তুরজানকে না দেখলে রোজা জানতোই না। তার চোখ ধীরে ধীরে নরম হয়ে এলো। পড়ার টেবিলে বসে বইয়ের উপর মাথা রেখে হাজারো জল্পনা কল্পনা করতে থাকলো। আর এদিকে সকাল 7টা বেজে 15 মিনিটে রোজার ঘুম ভাঙলো। উঠতেই খেয়াল হলো সে তুরজানের রুমে। অবাক করা বিষয় হলো তার গায়ের কাপড় আজ একটু এলোমেলো হয়নি। যেখানে প্রতিদিন সে এলোমেলো হয়ে ঘুমিয়ে থাকে, তোবা রাগ দেখায় সেখানে আজ সে পরিপাটি হয়ে ঘুমিয়েছিল। তবে আশেপাশে চোখ বুলিয়ে তুরজানকে দেখতে না পেয়ে কেমন অদ্ভুত অনুভূতি হলো। রোজা নিশ্চয়ই ঘুমিয়ে গেছিল। আর তুরজানের বেডে রোজাকে শুয়ে দিয়ে তুরজান নিজের রুম থেকে বের হয়ে গেছে। এই 1 মিনিট, রোজাকে বেডে আনলো কে? সে তো পড়ার টেবিলে ছিল রাতে, তাহলে কি? আর ভাবতে পারলো না রোজা। তবে রোজার জন্য তুরজান আজ হয়তো ঘুমাতে পারেনি বা সোফায় ঘুমিয়েছে। এখন অত কিছু ভাবার সময় নেই। নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়ালো। রুমে গিয়ে দেখলো তোবা আগেই উঠে গেছে। মনটা এখনো খারাপ, তবে আগের থেকে মনে হচ্ছে একটু ভালো। রোজা পুরনো কথা বলে আবার তোবার কষ্টটাকে ঘাটতে চাইলো না। রোজা আর তোবা ফ্রেশ হয়ে নিচে নামতে দেখলো তুরজান সোফায় বসে ফোন স্ক্রল করছে। মনে হচ্ছে ফোনে ডুবে আছে, চারিদিকে কিছু নেই হাতের ফোন ছাড়া। অথচ রোজা একটু ফোন ধরলেই ধমকায় পড়তে বসার জন্য। হঠাৎ ফোনে বলতে শুনলো, তুরজান কাল অনেক রাত জেগেছে, তাই চোখ এমন হয়ে আছে। হয়তো কোনো ফ্রেন্ড বা অন্য কেউ, অসহ্য লোক। তবে কিছু বললো না দুজন। কিচেনে পা বাড়ালো। ক্ষুধা লেগেছে, কিছু বানিয়ে খেতে হবে। তবে কিচেনে যাওয়ার আগে দরজায় কলিং বেল বেজে উঠলো। রোজা ভেবেছে বাড়িতে সবাই ফিরে এসেছে। ভাবতেই দৌড়ে গিয়ে দরজা খুললো, কিন্তু হতাশ হলো একজন ডেলিভারি বয়কে দেখে। ডেলিভারি বয় নিজে দায়িত্ব অনুযায়ী খাবার ডেলিভারি করে চলে গেল। তবে খাবার রোজার হাতে দেওয়ার সময় যে ডেলিভারি বয়ের হাতের টাচ রোজার হাতে লেগেছে তা সোফায় বসা লোকের চোখ এড়ায়নি। তুরজান উঠে দাঁড়ালো। তারপর রোজার কাছে গিয়ে তার থেকে সব খাবার নিয়ে তুবার হাতে দিয়ে দিল। তুবাকে বলল, তুই খাবার রেডি কর, আমি আসছি। বলে রোজার হাত ধরে টেনে উপরের তলায় উঠতে লাগলো। তবে রোজা কিছু বলার আগে তুরজান রোজার হাতে ধরে ওয়াশরুমে নিয়ে গেল। রোজা বলে উঠলো, আরে আরে কি করছেন, পড়ে যাবো তো। তবে তুরজান উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না। রোজাকে টেনে নিয়ে গেল সোজা ওয়াশরুমে। গিয়ে সোজা লাক্সারি রেন শাওয়ার দিতে রোজা কিছুটা তুরজানের দিকে এগিয়ে গেল। ফলস্বরূপ তুরজানের বুকে মাথা ঠেকলো।
তুরজানের শরীর থেকে রোজা পারফিউম হেড লাক্স পারফিউমের গন্ধ। রোজা বলল, সরুন তো, ভিজে গেলাম। তুরজান বলল, সরে আছি। আর ভিজে গেলি কোথায়? ভেজার জন্যই তো এখানে নিয়ে দাঁড় করিয়েছি। রোজা বলল, মানে আমি এত সকালে শাওয়ার নিব না। তুরজান জোর করে রোজাকে রেন শাওয়ারের নিচে দাঁড় করালো। তুরজানের হাতে বডি ওয়াশ নিয়ে পুরোটা রোজার গায়ে ঢেলে দিল। রোজা হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। পানি রোজার গায়ে বেয়ে নিচে পড়তে থাকলো। তবে এতক্ষণ তুরজান চুপ করে দাঁড়িয়ে থাকলেও রোজার দিকে তাকাতেই কেমন যেন কেঁপে উঠল। রোজার গায়ে পানি লেপটে আছে। তুরজান সেদিকে এক নজর দেখে চোখ নামিয়ে নিল। রোজার হাত থেকে কালকে রাতে করা ব্যান্ডেজটা একটানে খুলে ফেললো। যদিও কাল রাতে বৃষ্টির জন্য সেটা নষ্ট হয়ে গেছিল, কিন্তু রাতে আবার তুরজান যত্ন সহকারে ব্যান্ডেজ করে দিয়েছে। পুরো বোতল বডি ওয়াশ দিয়ে হাত ঘষতে থাকলো। রোজা চোখ বন্ধ করে নিল। একে তো কালকের পর থেকে ভালোই জ্বলছিল, জ্বালা শেষ হয়নি, এখন আবার হাতের ঘর্ষণে হাত দ্বিগুণ জ্বলছে। তুরজান বেশ কিছুক্ষণ পর হ্যান্ড শাওয়ার নিয়ে হাত ধুয়ে দিল। রোজা পানিতে ভেজার কারণে এক মাপে কেঁপে চলেছে, হয়তো জ্বর আসবে। কাল রাতে বৃষ্টিতে ভেজায় এবার নিশ্চিত 8 বছর আগের মতোই জ্বর এসে হসপিটালে যেতে হবে। কাপাকাপি করতে থাকলে তার কাপাতে বিপরীত দাঁড়িয়ে থাকা পুরুষের হৃৎপিণ্ড দ্বিগুণ কাঁপছে। তুরজান রোজাকে ছেড়ে পাশের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, দ্রুত শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে নে। রোজা বলল, ফ্রেশ হবো মানে কি? আমার গায়ে কি নোংরা লেগেছে? আমি তো ঘুম থেকে ওঠা মাত্র ফ্রেশ হয়ে নিচে গেলাম, আমাকে ভিজিয়ে দিলেন। এত সকালে কেউ শাওয়ার নেয়? তুরজান বলল, কেউ না নিলে তুই নিবি। রোজাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে তুরজান রোজার দিকে এগোতে এগোতে বলল, শাওয়ার নিবি নাকি হেল্প করব? দাঁড়া, হেল্প করছি। রোজা তুরজানের এগোনো দেখে বলল, শাওয়ার নিচ্ছি, আগে আপনি এখান থেকে যান। তুরজান বলল, 2 মিনিটে শাওয়ার নিবি? কালকে রাতে ভিজেছিলি, আবার এখন এভাবে বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে। বলেই ওয়াশরুম থেকে বেরিয়ে চলে এলো। রোজার আর কি করার, একা তো ভিজে গেছে, এখন পুরো শাওয়ার নেওয়া ছাড়া কোনো উপায় নেই। কাঁপতে কাঁপতে শাওয়ার নিয়ে নিল, সাথে তুরজানের 14 গোষ্ঠী উদ্ধার করলো বকে বকে। রোজা বেরোচ্ছে না দেখে তুরজান ওয়াশরুমের দরজায় নক করলো, তবে ভিতর থেকে কোনো শব্দ না পায় রোজাকে ডাকলো। রোজা বলল, আমি জামা আনিনি। তুরজান বলল, তো এখন কি করব? জামা নিয়ে যাসনি কেন স্টুপিড? রোজা বলল, আপনি জামা আনার সময় দিয়েছিলেন কোথায়? আসামির মতো টানতে টানতে ওয়াশরুমে নিয়ে আসলেন। তুরজান বলল, ঠান্ডা লেগে যাবে। রোজা কিছু বলল না। তুরজান বলল, কি হলো, কথা কানে যাচ্ছে না? বোবা হয়ে গেছিস, বের হ। রোজা ভাবলো তুরজান রুমে গেলে সে বাথরুম পরে গিয়ে রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নেবে। অদ্ভুত লোক আপনি, জামা ছাড়াই বের হবো? আপনি আপনার রুমে যান। বলতেই তুরজান দরজায় ফের নক করে বলল, ডোর খোল। রোজা বলল, মানে? তুরজান বলল, ডোর খুলবি নাকি এক থাপ্পড় দেব? স্টুপিড কোথাকার, মাথায় বাজে চিন্তা নিয়ে ঘুরিস তাই না? সব চিন্তা ছুটিয়ে দেব। রোজা হালকা করে দরজা খুলে উকি দিল, যদিও গায়ে বাথটাব জড়ানো। উকি দিতেই তুরজানের রোজার হাতে জামা ধরিয়ে দিয়ে বলল, দ্রুত বের হবি, আমার টাইম ওয়েস্ট হচ্ছে। রোজা বলল, তো দাঁড়িয়ে থাকতে কে বলেছে? তুরজান বলল, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো স্টুপিড, বড়দের সম্মান করার ম্যানার্সটুকু নেই, সারাদিন মুখে মুখে কথা বলিস। একটু থেমে বিড়বিড়িয়ে বলল, ছা, তুরজান নেওয়াজ তোর বুকের বাম পাজরের হার কোয়ালিটি এত তেরা, তো একটু সহ্য তো করতেই হয়। বলেই হাসলো। ইদানিং একাই হাসি পায় রোজার কাণ্ড মনে পড়লে। কিছুক্ষণ পর রোজা কাঁপতে কাঁপতে মাথায় টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হলো। পরনে কালো প্লাজো সেট। বের হতে বেডের দিকে দৌড় লাগালো। গন্তব্য বিছানায় কাঁথা মুড়ি দিয়ে ঘুমাবে, হয়তো জ্বর আসবেই, নয়তো যেই পরিমাণ শীত লাগছে তাতে কাঁথার নিচে না গেলে নিশ্চিত মৃত্যু। দৌড় দিবে তার আগে তুরজান রোজার হাত টেনে ধরলো। রোজা এসে একদম তুরজানের বুকে পড়লো। তুরজান রোজার কোমর পেঁচিয়ে ধরলো এক হাতে। রোজা কিছুটা উষ্ণ অনুভব করলো, তবে শীতে হাত পা রীতিমতো কাঁপছে। তুরজান রোজাকে বেডে বসিয়ে কাঁথা দিয়ে রোজাকে পেঁচিয়ে দিল। তারপর রোজাকে হাতে টেনে নিয়ে জেল লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। তুরজান হাত ছাড়লে রোজা এভাবেই শুয়ে পড়লো। তুরজান রেগে বলল, খাবার খেয়ে ওষুধ খেয়ে নে, জ্বর আসতে পারে। রোজা বলল, আমি এখন খাবো না। তুরজান বলল, কেন? রোজা বলল, কাল রাতে আমার ঘুম হয়নি, তাই এখন ঘুমাবো। তুরজান বলল, তুই কাল রাতে 10টায় ঘুমিয়েছিস, তাও বলছিস ঘুম হয়নি? রোজা বলল, আপনি বললেন যে কাল রাতে অনেক ঘুমিয়েছেন। তুরজান বলল, তো? রোজা বলল, তাহলে এখন বলছেন 10টায় ঘুমিয়েছি, আমি তো পড়ছিলাম। তুরজান বলল, তুই 10টায় ঘুমিয়েছিস, আর কিভাবে? না মানে স্বপ্নে পড়ছিলি? রোজা বলল, আমি না হয় ঘুমিয়ে পড়ছিলাম, আপনি তাহলে রাত জেগে কি করেছেন? তুরজান বলল, অনেক বছর পর কাউকে দেখছিলাম যে ঘুমালে তাকে কেমন লাগে। রোজা বলল, আপনি একটা হিটলার, অসভ্য পুরুষ। তুরজান বলল, কেন, আমি আবার কি করলাম? রোজা বলল, আপনি অন্যের বউকে কেন দেখছিলেন? নিজে বিয়ে করে নিজের বউকে দেখতে পারেন না, অসভ্য পুরুষ। তুরজান বলল, নিজের বউকেই দেখছিলাম, এখানে অসভ্য হওয়ার কি আছে? তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্ত। পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তার আগে সবাই প্লিজ আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিয়েন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।